This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। 21শে জুলাই শহরের একাধিক বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছে। একাধিক স্কুলের সিদ্ধান্ত ঘিরে খুব স্বাভাবিকভাবেই বিতর্ক। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি ডন বস্কো, ক্যালকাটা গার্লস, সেন্ট জেমস স্কুল, ডিপিএস মেগাসিটি, ডিপিএস রুবি পার্ক পঠন পাঠন বন্ধ থাকবে 21শে জুলাই। অন্যদিকে বিএসএস লামাটিনিয়ার সেই স্কুলে পঠন পাঠন হবে অনলাইনে। ক্লাস বাতিল করা হয়েছে সাউথ পয়েন্ট স্কুলে। 21শে জুলাই একটি রাজনৈতিক দলের তাদের এই অনুষ্ঠানকে ঘিরে স্কুল কেন বন্ধ থাকবে এ প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুমন, 21শে জুলাই একটি রাজনৈতিক দলের অনুষ্ঠান সভা যে নামই ডাকি না কেন, সেক্ষেত্রে এই স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত এটা অভূতপূর্ব। এর আগে তো এরকমটা হয়েছে বলে স্মরণে আসছে না। দেখো, মূলত শুভজিৎ 21শে জুলাই যেহেতু কলকাতা শহরে একদম সেন্ট্রাল কলকাতার উপরে ধর্মতলার বুকে এত মানুষের ভিড় হবে, ফলস্বরূপ রাস্তাঘাট ওই দিন যানজট থাকবে, এটা খুব স্বাভাবিক। আমরা বিগত বছরগুলোতে দেখেছি। এর আগেও ডন বস্কো তাদের স্কুল বন্ধ রাখতে বাধ্য হয়েছে, কারণ তুমি জানো পার্ক সার্কাস এরিয়া স্কুল এবং সেখানকার কি পরিস্থিতি হয়। ফলস্বরূপ প্রিকশনারি স্টেপ বলতে পারো, তার কারণ যানজটের ছাত্রছাত্রীদের বাস আটকে যাবে, একটা সমস্যা তৈরি হবে, তাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বেসরকারি স্কুলগুলো। এবং লামাটিনিয়ার্সের তরফ থেকে তাদের নোটিশ সেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে, যেহেতু রাজনৈতিক কর্মসূচি রয়েছে, র্যালি রয়েছে, তাই সেদিন ইউনিট টেস্ট নেওয়া সম্ভব হচ্ছে না। ইউনিট টেস্টটা পরের দিন হবে। অর্থাৎ কোথাও এই যে 21শে জুলাইকে ঘিরে গোটা কলকাতা শহর স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কলকাতা হাইকোর্টেও ব্যক্ত হয়েছে, তা কিন্তু আমরা শিক্ষাঙ্গনে দেখতে পাচ্ছি। এবং তারপরে বেসরকারি স্কুলগুলো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। শিক্ষাবিদরা বলছেন এটা উচিত নয়, তবে কিছু করার নেই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের। বেশ, ধন্যবাদ সুমন। বেসরকারি বেশ কয়েকটি স্কুল, যেমন আমার সহকর্মী জানাচ্ছিলেন, ইতিমধ্যেই সেদিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তার কারণ 21শে জুলাই এই সমাবেশকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি, ছাত্রছাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে, সে কারণে তাদের সিদ্ধান্ত। কিছু কিছু স্কুল অনলাইন ক্লাস চালু রাখার কথাও জানাচ্ছে ইতিমধ্যে। অন্যদিকে তৃণমূলের এই 21শে জুলাই সমাবেশে হাইকোর্ট শর্ত বেঁধে দিয়েছে 8টার আগে সভাস্থলে মিছিল করে আসা যাবে। 9টা পর্যন্ত, 9টা থেকে 11টা পর্যন্ত হাইকোর্ট চত্বরে যেন কোনো রকম যানজট না হয়। মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়। 11টার পর করতে হবে পরবর্তী মিছিল, ঠিক এমনটাই নির্দেশ হাইকোর্টের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা খারিজ করুন এই মর্মে আবেদন তৃণমূলের, তাহলে মুচলেখা দিলে সমস্যা হবে না। পুজোর মতো বাঁশের বেড়া করুন, এমন মন্তব্য করেছেন বিচারপতি। অন্যদিকে 21শে জুলাই নিয়ে হাইকোর্টের এই শর্ত অবাস্তব, এমন নির্দেশ মানা সম্ভব নয়, জানিয়ে দিলেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বলছেন তিনি। সামান্য আদালত একটা অর্ডার দিয়েছেন সকাল 8টার মধ্যে সবাইকে পৌঁছে যেতে হবে। আমি তো বলি যে মহামান্য আদালত যে আজকে রায় দিয়েছেন, দেখুন রায়ের সমালোচনা করাটা আমাদের ঠিক না, কিন্তু কতগুলো ব্যাপার বুঝতে হবে। অবাস্তব জিনিসকে যদি কোনো বিচারপতি যদি কোনো অবাস্তব একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা পারফর্ম করার আমাদের দায়িত্ব না। আর এই 21শে জুলাইয়ের পুলিশি প্রস্তুতি সেটা আবার খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। চিতপুর এবং হাটকো মোড়ে 21শে জুলাইয়ের পুলিশি প্রস্তুতি দেখতে যান সিপি, সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। হাটকো মোড় কলকাতা পুলিশ কমিশনারেট এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটা সংযোগস্থল, আপনারা জানেন। চিতপুরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। মূলত মিছিলের রুট, যান চলাচল সচল রাখা নিয়ে এই দুই কমিশনারের মধ্যে আলোচনা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে কিভাবে সভাস্থলে মিছিল পৌঁছবে তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেদিন ট্রাফিক ম্যানেজ করা হবে, প্লাস গাড়িগুলো যেগুলো আসবে সেটা কীভাবে ম্যানেজ করা হবে। তো এটা আমাদের ফিল্ডে যারা অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলছি। অ্যাকচুয়ালি ফিল্ডে কি হয় সেটাও আজকে আমরা বুঝে নিচ্ছি। হাইকোর্ট আজকে বলেছে 9টা থেকে 11টায় কোনো মিছিল করা যাবে না। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন সেগুলো কমপ্লাই হবে। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সমাবেশ সফল করতে মিছিলের আয়োজন। দমকল মন্ত্রী সুজিত বসুর নেতৃত্বে এই মিছিল বিধাননগর কলেজ থেকে করুণাময়ী পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে হাঁটলেন শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। সেই মিছিলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। আগুন নেভানোর কাজই আমাদের, আর বাংলায় শুধু ওই আগুন না, আরো যারা আগুন নিয়ে খেলছে সেই আগুনও নেভানোর দায়িত্ব বাংলার, আমরাই সেই দায়িত্ব পালন করছি।
অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় দুজন পুলিশ অফিসার, একজন হোমগার্ডকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি যার নাম শুভজিৎ সেন, সাব ইন্সপেক্টর যার নাম রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে, এই মন্তব্য করেছেন বিচারক। এই পরেশ পাল, স্বপন সমাদ্দারের মতো নেতারা একের পর এক খুন করেছে, আর সেই খুনের প্রমাণ লোপাট করেছে এই শুভজিৎ সেন, রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, এদের মতো লোকেরা। তো সাধারণ মানুষ তারা এতদূর লড়াই করতে পারেনি। তাই বিচারক এই যে নেতাদের আর পুলিশের সঙ্গে যে যোগ সাজেশ করে একজন মায়ের কোল খালি করে দেওয়া, তাদের বিচার না পাওয়া, এ তো ঘটেই যাচ্ছে। আজকে আমি সেই কথাগুলোই এতদূর পৌঁছতে পেরেছি এবং বিচারককে বলতে পেরেছি বলে আজকে সেই প্রমাণটা আমরা পেয়েছি, বা ধরুন প্রথম ধাপটা আমরা এগিয়েই গেলাম। মহামান্য বিচারক দেখলেন এবং তাদেরকে জেল কাস্টাডি দিলেন, এতে আমি খুশি। তৎকালীন সেই সময়কার নারকেলডাঙ্গা পিএসের ওসি এবং একজন লেডি সাব ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড এবং তার সাথে আরেকজন আসামি যিনি এই মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন, তাদের 4 জনকে জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দিয়েছেন এবং 31শে জুলাই পর্যন্ত তাদেরকে কাস্টাডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মনে হয়েছে যে এনাদেরকে বেল দিলে কোনোভাবেই এই যে আসামি যারা রয়েছে তারা এতটাই প্রভাবশালী আসামি যে তারা যদি রাস্তায় বেরিয়ে থাকে বা তারা যদি বাইরে ঘুরে থাকেন তাহলে এই মামলার যে সাক্ষী আছেন, যে দুজন মেন ভিকটিম যে দুজন আছেন, তাদের হ্যাম্পার্ড হতে পারে। তাই জন্য শিল্পনগরী দুর্গাপুরে বাংলায় শিল্পায়ন ইস্যুতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের শিল্প এবং কর্মসংস্থানের অভাবের অভিযোগকে এক বন্ধনীতে ফেলে নিশানা করলেন এ রাজ্যের সরকারকে। বিকশিত বাংলার স্লোগান তুলে এ রাজ্যকে শিল্পায়নে 1 নম্বর করে তোলার স্বপ্নও দেখালেন প্রধানমন্ত্রী। আর এই ইস্যুতে বিজেপিকে পাল্টা আবার কটাক্ষ করল তৃণমূল কংগ্রেসও। आज यहाँ नए उद्योग लगने के बजाय जो है उसको भी ताले लग रहे हैं। শিল্পনগরী দুর্গাপুর, রূপকার বিধানচন্দ্র রায় বাংলায় কংগ্রেসের আইকন। তাঁর কথা মনে করি এই দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলা শিল্পায়ন ইস্যুতে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। শিল্পে যে রাজ্য একসময় গোটা দেশে অগ্রণী ছিল, সেই বাংলাতেই শিল্পের দুরবস্থার অভিযোগে শাসক দলকে তুলোধনা করলেন তিনি। তুললেন বিকশিত বাংলার স্লোগান। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। विकसित के এখন বিকশিত বলছে, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। তা বিকাশটা কোথায় করলেন আমরা জানতে চাই। শুধুমাত্র দেখলাম কালো কিছু পিছনের মধ্যে সাদা কিছুতে লেখা, আপনি ওটা উন্মোচন করলেন, এখনো হয়নি। আপনি কি করতে এসেছেন এখানে? কিসের বিকাশ করতে এসেছেন? বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলায় পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলেছে, এই অভিযোগ তুলে বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের সভা থেকে ঘুরিয়ে বাংলার যুবকদের কেন পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে সেই প্রশ্ন তোলেন মোদী। आज पश्चिम बंगाल का नौजवान पलायन के लिए मजबूर है। छोटे छोटे काम के लिए भी उसे दूसरे राज्यों की तरफ जाना पड़ रहा है। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছেন যুবরা। আচ্ছা, এখানে যে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে তারা তো অন্য রাজ্য থেকে এসেছেন, তাহলে সেই সব রাজ্যে সব পলায়ন করে বাংলায় চলে এসছে। এখান থেকে নাকি পলায়ন করে যাচ্ছে, যাদের স্কিল আছে সেই স্কিলটাকে ইউজ করবার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে তারা। এদিন রাজনৈতিক সভার আগে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ থেকে গ্যাসের পাইপলাইনের সংযুক্তিকরণ, পশ্চিম বর্ধমানের তপসী এবং পাণ্ডবেশ্বরের রেলের ওভারব্রিজ, পুরুলিয়া কোটশিলা 36 কিলোমিটার দ্বিতীয় লাইনের সংযুক্তিকরণ সহ মোট 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। बांग्ला परिवर्तन चाहे, बांग्ला उन्नयन चाहे। कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के
टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। 2019 লোকসভা ভোটের আগে সিঙ্গুর থেকে টাটা বিদায়ের প্রসঙ্গ মনে করিয়ে প্রচার করেছিল বিজেপি। বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ার প্রতিশ্রুতিও দিয়েছিল তারা, ফলও মিলেছিল ভোট বাক্সে। 2026-এর প্রাক্কালে শিল্পনগরী দুর্গাপুরে দাঁড়িয়ে বাংলার শিল্পোদ্যোগ এবং কর্মসংস্থানের পরিস্থিতিকে মিলিয়ে দিলেন মোদি। দুর্নীতির দাপটে যখন বাংলায় হাজার হাজার তরুণ তরুণী চাকরিহারা, তখন বাংলার বেকারি আর শিল্প হারানোর পিছনে দুর্নীতিকেই ভিলেন বানিয়ে সেই হাজার হাজার তরুণ তরুণীকেই কাছে টানার চেষ্টা করলেন মোদি। দুর্গাপুর থেকে প্রদীপ্ত কান্তি ঘোষ ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগেই এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা। সেপ্টেম্বর মাসে এসএসসির পরীক্ষা হবে। সূত্রের খবর 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে। আর সেই মতো সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ কমিশনের। 21 তারিখ আবেদন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই 5.5 লক্ষ পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছে। পুজোর আগেই পরীক্ষার লক্ষ্য নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় 9 জনের যাবজ্জীবন সাজা। রানাঘাট সাইবার ক্রাইম থানার মামলায় দেশে প্রথম সাজা ঘোষণা হলো। গত বছর কল্যাণীর এক অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানীকে 7 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে 1 কোটি টাকারও বেশি হাতিয়ে নেয় সাজাপ্রাপ্তরা। বিজ্ঞানীর হোয়াটসঅ্যাপ কল লিস্ট ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন কম্বোডিয়া থেকে তাকে ফোন করা হয়েছিল। দেশ জুড়ে 100-এরও অধিক সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকা ওই চক্রটি প্রায় 400 কোটি টাকারও বেশি প্রতারণা করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় তদন্তকারী অফিসার এবং সরকারি আইনজীবীকে। ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় 9 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা। রানাঘাট সাইবার ক্রাইম থানার মামলায় দেশে প্রথম সাজা ঘোষণা।